আসসালামু আলাইকুম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছি এবং প্রতিদিনের মতো আশা করি খাতা কলম নিয়ে প্রস্তুত আছি। আজকের আলোচ্য বিষয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভের পার্ট 4। ইতিমধ্যে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ কিছু তথ্য উপস্থাপন করা হয়েছে। তো আশা করি অষ্টম, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা ফুলি কনসেন্ট্রেট থাকবে আমার এই ক্লাসের প্রতি। আজকের প্রথমে যে রুলসটা উপস্থাপন করা হয়েছে তোমরা একটু ভালো করে ফলো করো। এবি ছাড়া বাক্যের ক্ষেত্রে, এবি মানে তো আমরা অক্সিলারি ভার্ব, যেটা আমরা শিখেছিলাম গত ক্লাসে, অর্থাৎ পার্ট 3-তে আমরা অক্সিলারি ভার্বগুলো লিখেছিলাম বোঝার সুবিধার্থে। আর তখন লাস্ট আলোচনা হয়েছিল এবি যুক্ত বাক্যের ক্ষেত্রে। আজকের আলোচনা এবি ছাড়া মানে সাহায্যকারী ভার্ব ছাড়া বাক্যের ক্ষেত্রে। সাহায্যকারী ভার্ব ছাড়া যদি কোনো প্রশ্ন পাই, সেই প্রশ্নকে আমরা কিভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। এখানে একটা রুলস দেওয়া আছে, প্রশ্নের সাবজেক্ট প্রথমে বসবে কি প্রশ্নের সাবজেক্ট, তারপরে ডো অথবা ডিড অথবা ডাস প্লাস নট প্লাস মূল ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড প্লাস ওডাব্লিউ। ওডাব্লিউ মানে হচ্ছে অন্যান্য শব্দ, আদার ওয়ার্ড বা অন্যান্য শব্দ। তবে এখানে কিন্তু একটা অ্যারো চিহ্ন আছে, তোমরা দেখতে পাচ্ছ। মূল ভার্বের থেকে ফোকাস করছে অ্যাডজেক্টিভ ওয়ার্ডের দিকে, আবার অ্যাডজেক্টিভ ওয়ার্ড থেকে ফোকাস করছে মূল ভার্বের দিকে। অর্থাৎ এটা নিয়ে কিন্তু গত লাস্ট রুলসটা আলোচনা করেছিলাম যে কখনো কখনো প্রশ্নে মূল ভার্ব এই জায়গায় থাকতে পারে এবং অ্যাডজেক্টিভ ওয়ার্ডের অপোজিট ওয়ার্ডের কাজটা এখানে থাকতে পারে। অর্থাৎ প্রশ্নে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা এই জায়গায় থাকতে পারে, আবার প্রশ্নে মূল ভার্বটা অ্যাডজেক্টিভ ওয়ার্ডের পরেও থাকতে পারে, আবার যেভাবে উপস্থাপন করা আছে এভাবেও থাকতে পারে। অর্থাৎ যেভাবে উপস্থাপন করা আছে এভাবে থাকলে আমি এভাবেই সাজিয়ে গুছিয়ে লিখবো। আর কোনো কারণে যদি অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা আগে থাকে তাহলে ওইটার আগে অপোজিট ওয়ার্ড বানাবো, তারপরে মূল ভার্বের যেভাবে থাকবে মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত সেভাবেই লিখবো। এবার একটু ফোকাস করি। এখানে আরেকটি বক্স আছে, সেটি হচ্ছে ডোডি ডাস। এখানে তো 3টা অপশন, সুতরাং বাকি বিষয়গুলো তো ফিক্সড, বাট এখানে 3টা অপশন, হয় ডো বসবে, হয় ডিড বসবে, হয় ডাস বসবে। বাট অনেকে মনে এখানে প্রশ্ন যাচ্ছে যে আসলে ডো, ডিড, ডাস কোনটা কখন বসাবো। এখানে সুন্দরভাবে ফোকাস করা আছে। ভার্ব যদি, এই ভার্ব বলতে হচ্ছে প্রশ্নের ভার্ব, প্রশ্নের ভার্ব যদি মূল রূপে থাকে তাহলে বসাবো কি ডো। প্রশ্নের ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে তাহলে বসাবো কি ডিড। আর প্রশ্নের ভার্বের শেষে যদি অ্যাজ বা ইয়েস থাকে, মানে প্রশ্নের ভার্বের শেষে যদি অ্যাজ বা ইয়েস যোগ করা থাকে, তখন আমরা বসাবো কি ডাস। আশা করি আমরা এটার জন্য ফুলি প্রস্তুত আছি যে আসলে কখন কোনটা বসাবো। নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা একটু এক্সাম্পল দিয়ে প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি। এখানে ইতিমধ্যে একটি এক্সাম্পল উপস্থাপন করা আছে। আই ফাইন্ড হিম হ্যাপি। আই ফাইন্ড হিম হ্যাপি। এখানে খেয়াল করতে হবে এই সেন্টেন্সের মধ্যে কিন্তু কোনো সাহায্যকারী ভার্ব নাই। যদি এখানে লেখা থাকতো আই অ্যাম, তখন কিন্তু এটা আগের রুলসটা চলে যেত, তখন কিন্তু সাহায্যকারী ভার্ব থাকলে যে নিয়মে হবে সেই নিয়মে সলভ করতাম। এখানে যেহেতু অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড নাই, তার মানে কি এই বাক্যটায় কোনো সাহায্যকারী ভার্ব নেই। এই সাধারণ বাক্যটায় সাহায্যকারী ভার্ব নেই, এমন বাক্যটাকে যখন আমরা নেগেটিভ করব তখন কিন্তু আমাকে মূল ভার্বের দিকে ফোকাস করতে হবে। আমি প্রথমেই সূত্র অনুযায়ী কাজ করি। প্রথমে প্রশ্নের সাবজেক্ট, তাহলে প্রশ্নের সাবজেক্ট আই, তাহলে আমি আই লিখব। তারপরে কি ডো, ডিড, ডাস। এখন ডো, ডিড, ডাসের মধ্যে কোনটা আনবো? এই ডো, ডিড, ডাস আনার ক্ষেত্রে কিন্তু আমাকে মূল ভার্ব, প্রশ্নের মূল ভার্বের দিকে ফোকাস করতে হবে, যেহেতু এই বাক্যে সাহায্যকারী ভার্ব থাকবে না। এখানে মূল ভার্বকে আমরা জানি সাবজেক্টের পরে শব্দটাই সাধারণত মূল ভার্ব হয়, যা দ্বারা কোনো কাজ করা বোঝায়। এখানে মূল ভার্ব কি ফাইন্ড। ফাইন্ড যেহেতু তার মূল রূপেই আছে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে যেহেতু আছে, তাহলে সেক্ষেত্রে আমরা জানি এই জায়গাটায় যে ভার্ব যদি মূল রূপে থাকে তাহলে আমি কি আনবো? ডো আনবো। সেক্ষেত্রে এখানে ভার্ব যেহেতু ফাইন মূল রূপে আছে, সেক্ষেত্রে কি আমাকে ডো এর ব্যবহার করতে হবে। তাহলে কি আই ডো। আমরা জানি নেগেটিভ যেহেতু করতে হবে, তার মানে কি নটটা যোগ হবে, আই ডো নট। সংক্ষেপে কি এন কমাটি অথবা ডন্ট লেখা যায়। তাহলে আই ডো নট, তারপরে কি মূল ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড প্লাস আদার ওয়ার্ড। যেহেতু এখানে একটা অবজেক্ট আছে পাশাপাশি, আমি আগেই বলেছি মূল ভার্ব এখানে আই ডো নট কি ফাইন্ড হিম, তাহলে সেক্ষেত্রে কি আমার মূল ভার্ব কি আসবে? এখানে আই ডো নট ফাইন্ড, আদার ওয়ার্ড কি এখানে হিম। কখনো কখনো এই অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা সূত্রের সবার প্রশ্নের সবার লাস্টে থাকতে পারে।
আদার ওয়ার্ড আগে থাকতে পারে, যেমনটা এই সেন্টেন্সে ঘটছে। এখানে হিমটা কিন্তু আগে আছে, অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা সবার লাস্টে আছে, অর্থাৎ এই অ্যাডজেক্টিভ ওয়ার্ডটার সূত্রে এই জায়গাটা ফিক্স না। প্রশ্নে কখনো কখনো ভার্বের আগে থাকতে পারে, কখনো কখনো আদার ওয়ার্ডের পরে থাকতে পারে, কখনো কখনো এইভাবেই থাকতে পারে। এইটা আমাকে মানে মূলত নিয়মটা হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড আমি প্রশ্নে যেখানে পাবো ওই জায়গাটায় আমি অপোজিট ওয়ার্ড করব, বাকি শব্দগুলো কি থাকবে, অপরিবর্তিত থাকবে। অর্থাৎ এই জায়গাটা আই ডোন্ট ফাইন্ড হিম, এখানে হিম চলে আসলো, এখানে আই চলে আসলো, ফাইন চলে আসলো, শুধু মূল ভার্ব মূল রূপে থাকার কারণে এখানে ডন্ট বসলো, এবং কি হ্যাপিটা এখন কি হয়ে যাবে, হ্যাপির অপোজিট ওয়ার্ড আমরা জানি কি, আনহ্যাপি। দ্যাটস ইট। অর্থাৎ এই যে বিষয়টা আছে যে আসলে আই ফাইন্ড হিম হ্যাপি, আই ডোন্ট ফাইন্ড হিম আনহ্যাপি, অর্থাৎ অর্থ কিন্তু কোনো পরিবর্তন হবে না। আমরা জানি অ্যাফার্মেটিভ টু নেগেটিভের ক্ষেত্রে অথবা নেগেটিভ টু অ্যাফার্মেটিভের ক্ষেত্রে কখনো অর্থের পরিবর্তন হয় না, অর্থ ঠিক রেখে জাস্ট বাক্যের প্রেজেন্টেশনটা পরিবর্তন হয়। এবার আমরা রুলস মানে এক্সাম্পল 2তে চলে যাই। আই ফাউন্ড হিম হ্যাপি, একটু ভালো করে খেয়াল করি, ফাইন্ডের পাস্ট ফর্ম কি, ফাউন্ড। সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব, এই ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে, আমরা ক্যাপশনটার দিকে আবার মনোযোগ দেই, ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আমার সাহায্যকারী ভার্ব কি ব্যবহার করব, ডিড। তাহলে কি আবারও আই, সাবজেক্ট যা থাকবে সাবজেক্টে কোনো পরিবর্তন থাকবে না। এখানে আগে লিখছিলাম ডন্ট, এখন হবে কি ডিড নট, বা সংক্ষেপে ডিডন্ট লেখা যায়। তারপর আমি ভেঙে লিখলাম এখন আই ডিড নট। তারপরে সূত্র কি বলে, সাবজেক্ট লিখলাম, ডিড লিখলাম, নট লিখলাম, তাহলে সূত্র কি বলে, মূল ভার্ব। এখানে ফাউন্ড দেওয়া আছে, ফাউন্ডের মূল রূপটা কি, অর্থাৎ প্রেজেন্ট ফর্মটা কি, অবশ্যই ফাইন্ড। অনেক স্টুডেন্ট কিন্তু এই জায়গাটায় ভুল করে, ডিড লিখছে পাশাপাশি আবার ভার্বটাও ফাউন্ড রেখে দিছে। মনে রাখতে হবে আমাদের পাস্ট ইনডিফিনিটের সূত্রটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। এখন যদি আমি সাহায্যকারী ভার্ব দিয়ে ভার্বের পাস্ট ফর্ম করে ফেলি, সেক্ষেত্রে মূল ভার্বের আর কোনো পাস্ট ফর্মের দরকার হয় না। দুইটা ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্ব দুটাকে পাস্ট ফর্ম রাখা যাবে না। হয় তোমাকে সাহায্যকারী ভার্ব ডিড করে ভার্বটাকে মূল রূপে রাখতে হবে, অথবা সরাসরি ভার্বটাকে পাস্ট ফর্ম করতে হবে। এই জন্য যেহেতু আমাদের সূত্র অনুযায়ী ডিডটা আসবে, সুতরাং ভার্বটা মানে সেন্টেন্সটা অটোমেটিক পাস্ট হয়ে গেছে ডিড আসার কারণে। সুতরাং এখানে ফাউন্ডকে আর ফাউন্ড লেখা যাবে না, ফাউন্ডের মূল রূপ অর্থাৎ ফাইন্ড লিখতে হবে। আই ডিড নট ফাইন্ড, তারপরে কি আদার ওয়ার্ড কি আছে, হিম, এই হ্যাপিটা আবার কি আনহ্যাপি হয়ে গেল। আমি একটি এক্সাম্পল দিয়েই 3টি নিয়ম বোঝানোর চেষ্টা করতেছি যেন বুঝতে সুবিধা হয়। এরপরের এক্সাম্পলটা আমরা চলে যাই। হি ফাইন্ডস হার হ্যাপি। এখানে একটু খেয়াল করতে হবে, এই ফাইন্ড কিন্তু আগেও ছিল, মূল রূপে থাকার কারণে ডো বসেছিল, ফাউন্ড হওয়ার কারণে ডিড বসেছিল। এবার ফাইন্ডের শেষে কি যোগ হয়েছে, এস। আর এস যোগ হওয়ার কারণে কি হয়েছে ব্যাপারটা, আমরা লাস্ট ক্যাপশনে যাই সূত্রের, ভার্বের শেষে যদি এস বা ইয়েস থাকে তাহলে কি হবে, ডাজ হবে। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই খেয়াল করছো ডো ডিড ডাজ কখন কোনটা ব্যবহার হবে। লাস্ট ওয়ান এখানে ফাইন্ডের শেষে আমরা কি পেলাম, এস পেলাম। আর যেহেতু ফাইন্ডের শেষে আমরা এস পেয়েছি, সুতরাং কি আবারও সাবজেক্ট অপরিবর্তিত থাকবে। আর এই এস থাকার কারণে আমার কিসের ব্যবহার চলে আসবে, অটোমেটিক্যালি এক্সাক্টলি রাইট, ডাজের ব্যবহার চলে আসবে। তাহলে ডাজের ব্যবহার কি, ডাজটা আবার সংক্ষেপে কি লেখা যায়, এভাবে লেখা যায়, বা ডাজ নট, তুমি চাইলে নটও লিখতে পারো, এনওটি। তাহলে হি ডাজ নট, অথবা কি হি ডাজেন্ট। এবার কি আবার সেই কি, আমি ডাজ লিখি, ডিড লিখি, অথবা ডো লিখি, আমাকে কিন্তু ভার্ব মূলরূপই রাখতে হবে। এখানে কিন্তু লেখা আছে মূল ভার্ব। আমরা জানি ভার্বের 3টা ফর্ম বেসিক্যালি বইতে থাকে, একটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর একটা কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে কিন্তু লেখা আছে কি প্রেজেন্ট ফর্ম বা মূল ফর্ম। অর্থাৎ তুমি সূত্র অনুযায়ী ডো এর ব্যবহার করো, ডিডের ব্যবহার করো, আর ডাজের ব্যবহার করো, তোমাকে কিন্তু প্রশ্নের ভার্বটা মূলরূপই রাখতে হবে। তাই ফাইন্ডস কিন্তু মূলরূপ না, ফাইন্ডের শেষে এস যোগ ছিল, তার মানে এসটাকে বাদ দিলে এটার মূলরূপ দ্বারাই কি ফাইন্ড। যেমনটা ঘটেছে এই বাক্যের ক্ষেত্রে ফাইন্ড, আগেরটার ক্ষেত্রে সলভে ফাইন্ড ছিল, আগেরটার ক্ষেত্রেও কিন্তু সলভে ফাইন্ড ছিল। সুতরাং কি হি ডাজন্ট ফাইন্ড হার, আদার ওয়ার্ড লিখে ফেললাম, তার মানে সাবজেক্ট হলো হি, ডাজ আমি লিখলাম, নট করলাম, মূল ভার্ব ফাইন্ড লিখলাম, লাস্ট ওয়ান কি, লাস্ট ওয়ান আদার ওয়ার্ডটা এই এক্সাম্পলে সামনে চলে এসেছে, যার কারণে এখানে কি হবে, হার চলে আসলো। আর লাস্টে সবার লাস্টে করে করতে হবে কি অ্যাডজেক্টিভ ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড, যা ইতিমধ্যে আমরা 2বার প্র্যাকটিস করেছি। হ্যাপির অপোজিট ওয়ার্ড হচ্ছে আনহ্যাপি, আমরা সবাই এটা জানি। দ্যাটস অল।
আমরা নিশ্চয়ই এই তিনটা এক্সাম্পল ধারা ডো কখন বসবে, ডিড কখন বসবে আর ডাস কখন বসবে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। লাস্ট ওয়ান আমরা যে সূত্রটা ইতিমধ্যে উপস্থাপন করা হয়েছে এস এবং এস যুক্ত বাক্যের ক্ষেত্রে, অর্থাৎ দুইটা এস থাকবে, একটা এস দুইটা এস। আমি ধরে নিলাম এটা হচ্ছে প্রথম এস এবং এটা কি দ্বিতীয় এস, এটা প্রথম এস এটা দ্বিতীয় এস। তাহলে নিয়মটা কি, খুব সংক্ষেপে নিয়মটা দেওয়া আছে, প্রথম এসের জায়গায় বসবে নট লেস নেগেটিভ করার সময়, এবং দ্বিতীয় এজের জায়গায় বসবে দেন বসে। প্রথম এজের জায়গায় নট লেস বসবে এবং দ্বিতীয় এজের জায়গায় বসবে কি দেন। তাহলে স্যার বাকি শব্দগুলো সাবজেক্ট, পিভি, এভি বা আদার ওয়ার্ড ওগুলো কি হবে, ওগুলো অপরিবর্তিত থাকবে। আমি কথাটা আবারও বলি, ডাবল এস উল্লেখিত প্রশ্নের ক্ষেত্রে প্রশ্নের সব শব্দগুলো পরিবর্তন হবে না, প্রশ্ন অনুযায়ী বসবে। শুধুমাত্র প্রথম এজের জায়গায় বসাতে হবে নট লেস আর দ্বিতীয় এজের জায়গায় বসাতে হবে দেন। যেমনটা আমাদের এক্সাম্পল ইতিমধ্যে উপস্থাপন করা হয়েছে, মিম অ্যান্ড মিতা ওয়ার, এই যে প্রথম এস পেলাম, ওয়াইজ এটা পেলাম কি দ্বিতীয় এস, দ্য টিচার। মিম অ্যান্ড মিতা ওয়ার অ্যাজ ওয়াইজ অ্যাজ দ্য টিচার, তার মানে আমি এস কয়টা পেলাম, দুইটা পেলাম। আর সূত্র বলতেছে প্রথম এজের জায়গায় কি বসবে নট লেস। তাহলে এই মিম ছিল প্রশ্নে, আমি মিম আবার লিখবো অ্যান্সারে, আবার এই অ্যান্ড লিখে ফেললাম, এই মিতা মিতা লিখে ফেললাম, ওয়ার ওয়ার লিখে ফেললাম। এবার প্রথম এসের জায়গায় আমি কি লিখবো নট লেস, যেটা ইতিমধ্যে উপরের সূত্রে উপস্থাপন করা হয়েছে। আবার ওয়াইজ লিখে ফেললাম, আবার দ্বিতীয় এসের জায়গায় কি লিখবো দেন। তারপরে কি বাকি শব্দ যা থাকে অন্যান্য শব্দ আদার ওয়ার্ডস তাই লিখে ফেললাম, দ্য টিচার। তাহলে সলভ হয়ে গেল, মিম অ্যান্ড মিতা ওয়ার নট লেস ওয়াইজ দেন দ্য টিচার। অর্থাৎ ডাবল এসের জায়গায় আমার প্রথম এসের জায়গায় নট লেস, দ্বিতীয় এসের জায়গায় আমার দেন বসবে। এটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয় ছিল ট্রান্সফরমেশন অ্যাফার্মেটিভ টু নেগেটিভের পার্ট 4। আশা করি 1, 2, 3, 4 এই চারটা পার্ট অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ফলো করলে তোমাদের এই জাতীয় আর কোনো সমস্যা থাকবে না। তবে মনে রাখতে হবে এবি যুক্ত দুইটা রুলস করা হয়েছিল, একটা এবি যুক্ত এবং এবি ছাড়া বাক্যের ক্ষেত্রে। এই দুইটা রুলসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ষষ্ঠ সপ্তম শ্রেণীর জন্য। তো আশা করি তোমরা এখন থেকে যার যার মডেল কোশ্চেন বই অনুযায়ী বার্ষিক অংশের অ্যাফার্মেটিভ টু নেগেটিভটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবা, মডেল কোশ্চেনে মিনিমাম 20 থেকে 30 বা 40 পর্যন্ত, তাহলে তোমাদের এটার উপর দখল হবে। আর পরবর্তী সময় আমাদের যখন মূল এক্সাম শুরু হবে তখন আমরা নিশ্চয়ই পারবো, সেই প্রত্যাশা থাকলে সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।